দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত আছেন। উপস্থাপনা, রাজনৈতিক বিশ্লেষণ ও সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনায় তিনি সমাদৃত। বেড়ে উঠেছেন ময়মনসিংহের মুক্তাগাছার প্রান্তিক পরিবেশে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন। একাধিক টিভি চ্যানেলে সংবাদ সম্পাদক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজ, রাষ্ট্র ও গণতন্ত্র নিয়ে তার বিশ্লেষণমূলক বক্তব্য দর্শক প্রিয়। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি সক্রিয় এবং গণমাধ্যমের নৈতিকতা ও দায়িত্বশীলতা নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করেন। তার পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি তাকে এক নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অসংখ্য টক শোতে অংশ নিয়ে রাজনৈতিক পর্যালোচনা ও গণতান্ত্রিক প্রসঙ্গ উত্থাপন করেছেন। নানান সময়ে আলোচিত ও সমালোচিত বিষয়ে মন্তব্য দিয়ে নিজেকে পরিণত করেছেন দেশের মিডিয়া প্রাঙ্গণে বিশ্লেষণ ধারার এক পরিচিত মুখ হিসেবে। দর্শক, আমাদের আজকের অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। যে বিষয়টিতে প্রথমেই আলোচনায় যেতে চাই, জাস্ট কয়েকদিন আগেই বিএনপি 237 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বেশ কয়েকটি আসন খালি রেখেছে, রাজধানীতেও অনেকগুলো আসন খালি রেখেছে এবং যে আসনগুলো খালি রেখেছে সোশ্যাল মিডিয়াতে সেই আসনগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্ট দিতে দেখেছি যে এনসিপির মাহফুজের জন্য ফাঁকা রাখা হয়েছে বা এনসিপির অমুক নেতার জন্য ফাঁকা হয়েছে। আসলে কি হতে যাচ্ছে? বিএনপি কি জোটের জন্য বাকি আসনগুলো ফাঁকা রাখলো নাকি অন্য কোনো রাজনীতি রয়েছে এর মধ্যে? দেখেন, একটা জিনিস হলো কি, বিএনপি তো একটা বড় দল হওয়ার কারণে তাদের একই আসনে একটা আসনে একাধিক প্রার্থী আছে। এখন এটা অনেক সময় হয় কি, হয়তো ধরেন আপনার দুজনই একই ধরনের ক্ষমতাধর প্রার্থী, একই ধরনের জনপ্রিয়, তাদের মধ্যে এই যে আপনার মানে সংকটটা কাটানোর জন্য একটা আলোচনার প্রয়োজন হয়, হয়তো সেগুলি সমাপ্ত হয় নাই, শেষ হয় নাই, এটা একটা কারণ হতে পারে। আবার আরেকটা জোটের কারণও হতে পারে। যেমন আমরা ঢাকায় শুনেছিলাম, ঢাকায় যেমন ববি হাজ্জাজকে একটা আসন দেওয়া হবে, আন্দালিবুর রহমান পার্থকে একটা আসন দেওয়া হবে, এরকম আমরা শুনেছিলাম যে সেটাও হতে পারে। কিন্তু আবার জোটে যারা যাবে শুনলাম, এটাও শুনলাম মাঝখানে যে প্রথমে শুনেছিলাম যে জোটে যারা যাবে তারা দলীয় প্রতীক মানে নিজেদের দলীয় প্রতীক ইলেকশন করতে হবে। সেটা হলে কিন্তু জোটটা তো আগ্রহী মানে জোটটা তো আকর্ষণীয় হতো না ওদের জন্য। কিন্তু যদি এখন আবার শুনলাম ওটা সংশোধনী হচ্ছে, যদি সংশোধনী হয় তাহলে হয়তো দলীয় প্রতীকের বাইরেও জোটের প্রতীক নিয়ে একটা একক প্রতীক নিয়ে ইলেকশন করতে পারবে। মানে ছোট দলের বড় নেতা হয়তো বড় প্রতীক পাবে, এরকম হতে পারে। যদি সেরকম হয় তখন কিন্তু জোটটা খুব আকর্ষণীয় হয়ে যাবে। এই যে ধানের শীষের মনোনয়ন পাওয়াটাই হয়তো তার নির্বাচনের একটা বড় কারণ হয়ে যাবে। তো এরকম কারণে হয়তো জোটের ব্যাপারে আগ্রহ থাকতে পারে। আর বিএনপি তো আগের থেকেই কমিটেড, তারা যদি জিতেও যায় তাহলে তারা একটা জাতীয় সরকারের মতো করবে, মানে সব দলকে নিয়েই সরকার তারা বানাবে। যে কারণে তারা জোটের ব্যাপারে তারা মানে আগ্রহী এবং হয়তো কাউকে নিবে, এরকম দু একজন মানে যা নাকি পরিচিত মুখ। তো সেই কারণেও ফাঁকা রাখতে পারে, বিভিন্ন কারণ হতো। সবই জোটে, এই যেগুলি ফাঁকা আছে এগুলি সবগুলি যে জোটকেই দেওয়া হবে এটা আমি মনে করি না, আবার অন্য কাউকে দেওয়া হতে পারে। তারেক রহমান এবং খালেদা জিয়া দুজনেই প্রার্থী হচ্ছেন। তারেক রহমান 1টি আসনে এবং খালেদা জিয়া 3টি আসনে। অনেকদিন পর বিএনপি রাজনীতির মাঠে, যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি বড় দল, খালেদা জিয়ার 3 আসনে প্রার্থিতা কিভাবে দেখছেন? এর আগে খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে, যে নির্বাচনগুলো তিনি করেছেন, 5টি আসনে প্রার্থিতা নিয়েছিলেন। এবার কি 2টি ছেড়ে দিলেন? কোন চিন্তা থেকে? হলো কি, খালেদা জিয়াকে আসন দেওয়ার অর্থ হলো, মানে ওনাকে মনোনয়ন দেওয়ার অর্থ হলো যে ওটা নিশ্চিত। মানে খালেদা জিয়ার কিন্তু এখনো পর্যন্ত কোনো আসন থেকে পরাজিত হওয়ার কোনো ইতিহাস নাই কিন্তু। শেখ হাসিনার কিন্তু আছে, এরশাদেরও আছে, কিন্তু খালেদা জিয়ার নাই। কাজেই ওনাকে দেওয়া মানে শিওর সাকসেস। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, হয়তো ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব স্ট্রং, এই জন্য তারা হয়তো চিন্তা করে যে একবার যদি খালেদা জিয়া এখানে জিতেন তারপর তো উনি হয়তো ফেনি রেখে বাকিগুলো তো ছেড়েই দিবেন। যেমন দিনাজপুরে একা দেখলাম ওনাকে দেওয়া হয়েছে, হয়তো উনি ছেড়েই দিবেন, কিন্তু আগে জয়টাকে কনফার্ম করে নিচ্ছে তারা
এটা একটা কারণ হতে পারে। খালেদা জিয়া তো মনে করেন আপনার উনি তো 3টা থাকতে পারবেন না, একটাই রাখবেন উনি, বাকিগুলো এইভাবে হতে পারে। এটা একটা কারণ, অনেক সময় এরকম হয়। কিন্তু আবার আরেকটা কারণ হতে পারে ওখানে হয়তো এক ধরনের দ্বন্দ্ব আছে, দ্বান্দ্বিক অবস্থা আছে। হয়তো বলে দেবে তুমি খালেদা জিয়াকে দিলাম, আপনারা সবাই মিলে এর জন্য ওনার জন্য খাটেন, যিনি ভালো পারফরমেন্স দেখাবেন তাকে আমরা পরে নমিনেশন দেবো, তাই না? এটাও হতে পারে অনেক সময়। কাজে এই বিরোধ অন্তর্দলীয় মানে বিরোধটা মেটানোর জন্য এটা হয় অনেক সময়। তো খালেদা জিয়া 3টা ঠিকই আছে আমি মনে করি। যেটা আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে তারেক রহমান সাহেব বলেছিলেন যে জাতীয় সরকারের বিষয়ে, তাহলে আন্দোলন পরবর্তী যে সরকার হলো সেই সময়ে তিনি জাতীয় সরকারের বিষয়ে আপত্তি তুললেন কেন? বা এখন যে সরকার আছে তার এই আন্দোলন পরবর্তী যদি বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে, এরকম কি কোনো বিষয় আছে যে কারণে তারেক রহমান অ্যাভয়েড করেছেন? মনে করেন আপনার আন্দোলনের পর মানে অভ্যুত্থানের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর তখন যদি জাতীয় সরকার হতো, যাদের নিয়ে হতো, উনি যে সরকারটা করতে চাচ্ছেন সেটা কিন্তু তাদের নিয়ে হবে না। এখানে কিন্তু একটা জায়গায় তাদের মধ্যে একটা ঐকমত্য আছে, এই জন্য তো তারা জোটের মধ্যে আছেন। উনি তো জোটের বাইরে থেকে কাউকে নেবেন বলে আমার কাছে মনে হয় না, জোটের মধ্যে থেকেই নেবেন। সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেক বেশি মানে গ্রহণযোগ্য। আর ওইটা যদি হইতো, ওইটা ওনার জন্য খুব একটা মানে স্বস্তিদায়ক নাও হতে পারতো। কাজেই ওটাও আমি মনে করি যে তার ডিসিশন ইজ রাইট। নির্বাচন নিয়ে আপনার এখন কি মন্তব্য? নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, ঐকমত্য কমিশনের এখন পর্যন্ত আসলে ফাইনাল কোনো জায়গায় গিয়ে দাঁড়ায়নি, গণভোট কখন হবে সেটা নিয়ে বৈরিতা রয়েছে। এবং আপনি জানেন যে ঐকমত্য কমিশনের এখন যিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এর মধ্যে আমেরিকাতে গিয়েছেন। মানে সব মিলে কি একটু গুবলেট পেকে যাচ্ছে? এটা গুবলেট পাকিয়ে গেছে অলরেডি। সহসভাপতি চলে গেছেন এবং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি বিশেষ একজন উপদেষ্টা ছিলেন, বিশেষ সহকারী ছিলেন মনির হায়দার সাহেব। যিনি নাকি মূলত এই আলী রিয়াজ এবং মনির হায়দার এই দুইজনই ছিল জাতীয় ঐকমত্য কমিশনের মূল ফেস, চেহারা। হ্যাঁ, দুইজনই আমেরিকা চলে গেছেন। এবং শুরুর থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে এই জিনিসটা ভালো হচ্ছে না। আপনি যদি এখন যদি আপনি গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ দেখে, আপনি দেখবেন তার নাম আসবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার। মানে উনি তো গুগলের কাছে উনি পরিচিত আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে। উনি একদা বাংলাদেশে ছিলেন, এখনও বাংলাদেশের নাগরিকত্বরা দয়া করে ছাড়েন নাই। হয়তো বাংলায় লেখেন টেখেন দু একটা, কিন্তু ওনার বাংলা বইছি ইংরেজি বইয়ের সংখ্যাই বেশি। সেটা ব্যাপার না, আমার পয়েন্ট অন্য জায়গায়। আমার পয়েন্ট হলো আমি বারবার বলেছি যে আমাদের দেশে অনেক যোগ্য লোক আছে, অনেক, ওনার চেয়ে যোগ্য অনেক লোক আছে বাংলাদেশে। তো তাদেরকে রেখে আপনাকে একটা বিদেশি লোককে, উনি বিদেশি লোক বেসিক্যালি, কারণ উনি যখন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, উনি যখন শপথটা নিয়েছেন আমেরিকা নাগরিকত্ব পেতে তো আপনাকে শপথ নিতে হবে। উনি যখন শপথ নিয়েছেন তখন উনি বলেন নাই যে উনি পরবর্তী জীবনে সব সময় আমেরিকার স্বার্থ রক্ষা করবেন? বলেছেন তো। তাহলে উনি যখন এখানে এসে এই কাজটা করলেন তখনও তো উনি ওই আমেরিকার স্বার্থ রক্ষা করছেন। যদি আমেরিকার স্বার্থ রক্ষা না করেন তাহলে উনি ওনার শপথ ভঙ্গ করছেন। হিসাব তো ভাই ক্লিয়ার। তো এই যে জিনিসটা, যে এরকম একজন লোককে এটা করানো, এটা আমি নিজে পার্সোনালি একদম শুরুর দিন থেকেই পছন্দ করি নাই। ওনাকে যখন নাকি আপনার সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সভাপতি বানানো হলো, ওই দিনই আমি প্রতিবাদ করছি এই কাজটা ঠিক হচ্ছে না, এই কাজটা। তারপরে দেখলাম যে আরও অনেক জায়গায় এরকম লোককে আনা হলো। এটা ডক্টর ইউনূস সাহেবের একটা, আমি মনে করি একটা মানসিক সমস্যা। উনি মনে করেন এই দেশের লোক কিছু বুঝে না। উনি মনে করেন যে বিদেশি লোক হলে পরে, যারা বিদেশে কিছুদিন থাকছে তারাই বোধহয় সবচেয়ে ভালো বুঝে, তারাই বোধহয় দেশটাকে উন্নত করবে। এই দেশের লোক গেও লোক, কাপড় চোপড় ময়লা, ধুলাবাটির মধ্যে হাঁটে, এই লোকগুলি আসলে, যদি ওরা প্রতিষ্ঠানের নাম গ্রামীণ, কিন্তু গ্রামীণের কোনো ভাবনার মধ্যে আছে বলে আমি মনে করি না। আমি ওনার সরাসরি সমালোচনা করছি এই কারণে, দেশটা যেদিকে যাচ্ছে, দেশটাকে উনি যেখানে নিয়ে যে ঠেকাচ্ছেন, এই জন্য ইতিহাসের কাছে একদিন ওনাকে জবাবদিহি করতে হবে। উনি ভুল করছেন, অন্যায় করছেন। এই যে লোকগুলিকে নিয়ে আসছেন, একটা এই সমস্ত যত গুরুত্বপূর্ণ জায়গায় লোক আনছেন সবগুলি বিদেশি লোক। কেন রে ভাই? কারণটা কি? এরা কি সবাই সৎ? এরা কি সততার কোনো মাপ কাটাতে? যে লোক দেশপ্রেমিক নয় সে লোক যত বড় সৎই হোক ভাই, তারা আমার দরকার নাই। একটা দেশের উন্নতি করার জন্য প্রথম দরকার দেশপ্রেমিক, এবং দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষায় এরা পরাজিত। কীভাবে? এরা যেই দিন উনি আমার দেশের নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, সেই মুহূর্তে ওনার দেশপ্রেম অর্ধেক হয়ে যায়। কারণ উনি যদি পুরোপুরি আমার দেশের প্রতি প্রেম থাকে, তো ওই দেশকে উনি কী দিচ্ছেন? তাহলে ওই দেশে উনি, হ্যাঁ আপনি বলবেন যে তাহলে কি প্রবাসীদের কোনো ভূমিকা নাই? আছে, অবশ্যই আছে। আমি প্রবাসীদেরকে স্যালুট করি, ওনারা আমার এখানে টাকা পাঠাচ্ছেন, আমার কোনো আপত্তি নাই।
যখন আপনি নাগরিকত্ব নেবেন সেটাকেও আমি অপরাধ মনে করি না, কিন্তু আমার বক্তব্যটা হলো কি, যখন আপনি নাগরিকত্ব নেবেন অন্য কোনো দেশের, তখন আপনি আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে থাকতে পারবেন না। আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে আপনি থাকতে পারবেন না। যখন আপনি ওই দেশে থাকার কোনো বৈধতা পাবেন, যেমন অনেকে মনে করেন আপনার গ্রিন কার্ড আছে, যার গ্রিন কার্ড আছে উনি কিন্তু যে কোনো সময় গেলে ওখানে থাকতে পারবেন। যদি আপনি ওখানে থাকার বৈধতা আপনার থাকে বিদেশে, তাহলে আপনি আমার দেশের কোনো ধরনের নীতি নির্ধারণী মানে কর্মকাণ্ডে আপনি থাকতে পারবেন না, পরিষ্কার কথা। তাহলে কি হবে, তাহলে আপনি এখান থেকে লুটপাট করে ওখানে পাঠাবেন, তারপরে যখন আপনি এখান থেকে ধরবে আপনি উড়াল দেবেন। আপনাকে তো আমি আর পাবো না, যেটা নাকি আওয়ামী লীগ আমলে হয়েছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি কিন্তু বিদেশ চলে গেছে, তাদের বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না। কার বিরুদ্ধে করতে পারবেন? শেখ হাসিনার ফ্যামিলিতে, শেখ হাসিনা ছাড়া সবাই বিদেশের নাগরিক, এদের কাউকে আপনি পাবেন না কোনোদিনও। তো এখন যারা বাহির থেকে এসে বাংলাদেশে কাজ করছে তারা তো ধরেন এখন তো কেউই পার্মানেন্টলি চলে যায়নি, কিন্তু ভবিষ্যতে তো তাদের আবার পার্মানেন্টলি চলে যেতেই হবে। সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই দায়বদ্ধতার জায়গায় ঘাটতি অবশ্যই। এই জন্য তো আমি বলি যে আপনি নীতি নির্ধারণী কোনো দায়িত্বে এই লোকগুলিকে আপনি বসাতে পারবেন না, বসানো উচিত হবে না। আপনি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়ায় তো দ্বৈত নাগরিকত্ব তারা মানেই না। আপনি যদি ইন্ডিয়ান কোনো নাগরিক যখন বিদেশে যায়, তারা কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব রেখে ওই নাগরিকত্ব নিতে পারে না, তাকে ইন্ডিয়ান নাগরিকত্ব ত্যাগ করতে হয়। তাদেরকে ইন্ডিয়ায় ব্যবহার করে, তাদেরকে বলা হয় এনআরআই বলে, নন রেসিডেন্স ইন্ডিয়ান বলে তারা কিন্তু। তো তাদের জন্য দেশে বিশেষ সুযোগ সুবিধাও আছে, তুমি দেশে ইনভেস্ট করতে পারবা, অমুক করতে সব করতে পারবা, কিন্তু তুমি দেশের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবা না, মানে সরকারের পার্ট হতে পারবা না। তা আমাদের এখানে এটা কেন করছেন? ডক্টর ইউনূস নিজেও নাকি অন্য দেশের নাগরিক, এরকম শুনি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তো ওনার আশেপাশে যারা আছেন সবাই একই জিনিস, তার মানে কি এদের দেশের প্রতি কোনো রকম ভালোবাসা আছে বলে মনে করি না। না, তাহলে জুলাইয়ের আন্দোলনের পর আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি, যা নিজের দেশের রাজনীতির কথা বলি, একসময় যেখানে ভারতীয় আগ্রাসনের কথা বলা হতো, এখন কি সিস্টেমেটিক্যালি এটা আমেরিকান আগ্রাসন হয়ে গেল কিনা? আমরা এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। যারা সাংবাদিকতা করে, আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করেন, সাংবাদিকদের মধ্যেও এরকম এই পন্থী ওই পন্থী, এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল গ্রেপ্তার হয়েছে, নির্যাতন হয়েছে। আপনি টেলিভিশন টক শোতে আপনার লেখালেখিতে প্রচণ্ড রকমভাবে বিভিন্ন বিষয়ের যৌক্তিক সমালোচনাও করেন, আপনাকে নিয়েও হয়তো অনেকে সমালোচনা করে। এই পক্ষপাতিত্বের জায়গায় আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে মাসুদ কামাল আসলে কোন পক্ষের বা কোন দেশের পারপাস সার্ভ করে? আমি আমার দেশের পারপাস সার্ভ করি। আমার জন্ম বাংলাদেশে, আমার কর্ম বাংলাদেশে, এবং ইনশাল্লাহ আমার মৃত্যুও বাংলাদেশেই হবে, আমার কবরও বাংলাদেশে হবে, এবং এই দেশের জন্য আমি কথা বলতে চাই। আমার কথা পরিষ্কার। আর যদি পক্ষপাতিত্ব বলেন, আমি জনগণের পক্ষে, আমি আমার পক্ষে, যাতে নাকি আমি মনে করি যে কাজটা করলে ভালো হবে, যে কথাটা বললে আমি মনে শান্তি পাবো, এবং যে কাজটা করার পর রাতে বেলা ঘুমাইতে যে আমার মনে হবে যে আমি আমার বিবেকের সঙ্গে প্রতারণা করি নাই, আমি সেই পক্ষে। আর যদি আপনি খুব বাইরে থেকে মানে গ্রসলি দেখেন, তাহলে আপনারা দেখবেন আমি যেটা বলি সাধারণত দেখা যায় যে আমি এন্টি এস্টাবলিশমেন্ট, মানে সরকারে যারা থাকে আমি তাদের সমালোচনাটা বেশি করি। এখন বলবেন সরকার যদি ভালো লোক থাকে তাহলে, হ্যাঁ ভালো লোক থাকলে কোনো সমস্যা নাই, তো কেন আমি বলি সেটা আমি ব্যাখ্যা করি একটু। দেখেন, আমাদের এটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা, আমরা গরিব দেশ, আমাদের প্রচুর জনসাধারণ, আমাদের জনসংখ্যা অনেক বেশি। এখানে এই দেশের মানুষগুলি কি হয়, মানে সবসময় কিন্তু তাদের নানা রকম ক্রাইসিস থাকে। যার অর্থের ক্রাইসিস নাই, তার জীবনযাপনের ক্রাইসিস, রাস্তাঘাটের ক্রাইসিস, বাজারের ক্রাইসিস, অনেক ধরনের ক্রাইসিস আছে কিন্তু। এবং তারা সবাই মনে করে এই ক্রাইসিসগুলি মেটানোর জন্য সরকার হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এবং আসলেও তাই। সরকারেরই কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব। যেমন ঢাকা রাস্তায় যানজট নিরসন করতে হবে, আমার দায়িত্ব আছে, আমি আবল তাবল জায়গায় গাড়ি পার্ক করতে পারবো না, আমার দায়িত্ব আছে। কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব কার? সরকারের। আমি যদি আবল তাবল জায়গায় গাড়ি পার্ক করি, তাহলে সরকার আমাকে ফাইন করবে, তাই না? তো ঢাকা শহরে রাস্তায় যানজট, এখন এই জন্য কি আমি স্টুডেন্টদেরকে দায়ী করব? এই জন্য কি আমি বিরোধী দলকে দায়ী করব? এই জন্য কি আমি এনসিপিকে দায়ী করব? কত করবো না। আমি কার সমালোচনা করব? সরকারের সমালোচনা করব, যে ট্রাফিক ব্যবস্থা যার নিয়ন্ত্রণে তার সমালোচনা করব। চাঁদাবাজি হচ্ছে, এই জন্য আমি কাকে দায়ী করব? এই জন্য আমি দায়ী করব সরকারের যে সংস্থা চাঁদাবাজি থামানোর জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে দায়ী করব। তো ওই দায়ী যখন আপনি করতে যাবেন প্রত্যেকটা জায়গায়, খাদ্যে ভেজাল, কাকে দায়ী করব? সরকারকে দায়ী করবো। একদমই। তো এখন এই সমস্ত যখন আমি বলবো, তখন বলবেন যে আপনি সরকারে ভালো দেখতে পারেন না। আমাকে অনেক বলে যে সরকার কি ভালো কিছু করে না? হ্যাঁ করে, তো ওটা বলেন না কেন? আমি কিন্তু ওটা বলার জন্য তো আপনি আছেন,
ওইটা বলার জন্য সরকার তথ্য মন্ত্রণালয় আছে, ওইটা বলার জন্য তো সরকারের যারা লোক তারা। এখন আপনার দায়িত্ব ভালো করার, বুঝেন ব্যাপারটা। যেমন আপনি এই অনুষ্ঠানটা করতেছেন, অ্যাঙ্করিং করতেছেন, আপনাকে ওই অফিস দায়িত্ব কী কারণে দিল? যে তুমি ভালোভাবে একটা অ্যাঙ্করিং করো। এখন আপনি ভালোভাবে করছেন, এই জন্য তো আপনি বেতন পাচ্ছেন। আপনাকে খারাপভাবে গেলে আপনাকে বেতন দিত না তোরে ভাই। আর আপনি যদি আমাদের টুকটাক ভুল করেন, সেই সমালোচনা কি আপনার প্রডিউসার করবে না? করবে। আপনার দর্শক করবে না? করবে। তাহলে আপনি বলেন যে হ্যাঁ আমি ভালো হয়তো কিছু করলাম, একটা জায়গায় খারাপ করলাম, তাও তোমরা আমাকে সমালোচনা করতেছো। হ্যাঁ, ওইটুকুনি সমালোচনা হবে, এই কারণে যে যাতে নাকি আগামীবার আপনি ওইটুকু ভুলও না করেন, কাজে ভুলটারই সমালোচনা হবে। আর ভালোটা করার জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত, এই জন্য আপনি বেতন পান, এই জন্য জনগণ আপনাকে টাকা দিয়ে রাখছে। কাজে ভালো যেটা করছেন ওটা আপনার দায়িত্ব, আর ভুল যেটা করছেন ওই জায়গাটাতে আপনি দায়িত্বে অবহেলা করছেন। আপনি যে দায়িত্বে অবহেলা করছেন এটা দেখিয়ে দেওয়ার জন্য সাংবাদিক আছে, এবং সাংবাদিক হিসেবে সেই কাজটা আমি করার চেষ্টা করি। না, এই প্রশ্নটা এই কারণে আসা যে অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, অনেক অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে। মাসুদ কামাল যেই টোনে কথা বলে বা যেই সমালোচনা করে, মাসুদ কামালকে কেন শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা মাসুদ কামাল গ্রেপ্তার হয়নি, এই নিয়ে হয়তো দর্শকের বিভিন্ন প্রশ্ন আছে। সত্যি আপনি কেন গ্রেপ্তার হননি? কে আপনাকে সাপোর্ট দিল? বা ডিজিএফআই সহ অন্য যে সংগঠন ছিল তাদের সাথেও কি আপনার খুব ভালো সম্পর্ক কিনা, যে কারণে আসলে মাসুদ কামালকে উঠিয়ে নেওয়া হয়নি? গত 15 বছর, 15.5 বছর ছিল আওয়ামী লীগ ক্ষমতায়। এই সময়ে অনেকেই তার বিরুদ্ধে লিখেছে, সরকারও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। নেয় নাই তা না, নিয়েছে। কিন্তু সরকার যখন অ্যাকশন নেয় না, যেমন আপনার উদাহরণ দিয়ে বলি, ওই যে নেকড়ে এবং মেষশাবকের গল্প শুনছেন, সেখানে মেষশাবককে নেকড়ে এমনি খেয়ে ফেলাতে পারে। তাহলে ওটা বলে কেন যে তুই আমার জল ঘোলা করছিস কেন, তুই করছে, তোর বাপ করছে, তোর দাদা করছে, এটা আলে কেন? তো খাওয়ার জন্য তার একটা অজুহাত লাগে, ঠিক আছে? এই ধরনের অজুহাত তারা সবসময় খুঁজে, অনেকে ডেকে নিয়ে ধমক দেয়। আমাকে মাঝখানে একজন বলছিল যে সাগর উনি তো নিহত হলো। তা আমি বললাম কি আমাকে কি মরে প্রমাণ করতে হবে যে আমি বিএনপি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী অথবা সরকারের বিরোধী? মরে প্রমাণ করতে হবে? সাগর উনি কি এই কারণে মারা গেছে? এটাকে উদ্ঘাটিত হয়েছে, আপনি ধরে নিচ্ছেন এই সাগরিনী। আচ্ছা, যখন আপনি ধরে নেন তখন আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ভাই কোন নিউজটার জন্য, কোন ভূমিকার জন্য বলেন তো? বলতে পারবেন না কিন্তু। আচ্ছা, তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা হলো কিছু কিছু সাংবাদিকে তারা হুমকি দেয়। আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি, কোভিডের সময় বাংলাদেশ প্রতিদিনে একবার হেলথ সেক্টর নিয়ে কিছু ধারাবাহিক লেখা শুরু হলো। এটা লিখতো বেসিক্যালি পীর হাবিবুর রহমান, উনি আমার বন্ধু ছিলেন, মারা গেছেন। 2 দিন পরে দেখলাম সরকার পীর হাবিব এবং নঈম নিজামের ব্যাংক অ্যাকাউন্ট তলব করলেন। যখন ব্যাংক অ্যাকাউন্ট তলব করলো তখন ওরা আর রিপোর্ট লেখা, ওই লেখাটা বন্ধ হয়ে গেল, আর লিখলো না। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে? তো আপনি যাকে ধরবেন তার তো কিছু থাকতে হবে। আমার কি ধরবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। আমি সাংবাদিকতা করি 36 বছর। আমি 36 বছর ধরে সাংবাদিকতা করি। 88 নভেম্বরে আমি শুরু করছি আমি সাংবাদিকতা। সারা জীবন আমি ভালো ভালো জব করেছি। ভালো ভালো মানে যখন আমি যেখানে চাকরি করতাম ওই সময়ে বাজারে যে কয়টা মিডিয়া থাকতো, পত্রিকা, তার মধ্যে যেগুলোতে বেলায় বেতন ভালো ছিল, নিয়মিত ছিল, আমি সেগুলোতে চাকরি করতাম। আমার ভাগ্য ভালো ছিল। আমি খুব ভালো সাংবাদিক আমি তা বলি না, বাট আমি খুব ভাগ্যবান সাংবাদিক। আমি ভালো ভালো জব করেছি, ভালো প্রতিষ্ঠানে জব করেছি। হ্যাঁ, আমার স্যালারি স্ট্রাকচার অলওয়েজ ভালো ছিল আমি যে যে জায়গায় চাকরি করতাম। তারপরেও আমার অনেক সন্তানও নাই। আমার এখন মাত্র 2টো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তাহলে আমার বড় কোনো পরিবারও লালন পালন করতে হতো না। আমি নিজে সিগারেট খাই না, বিড়ি খাই না, মদ খাই না, আমার জুয়া খেলি না, আমার অন্য কোনো ধরনের কোনো মানে এমন কোনো অভ্যাস নেই যার পেছনে অনেক টাকা খরচ হয়। আমার কোনো গাড়ি নাই, আমাদের গাড়ি চড়তে হবে, গাড়ির তেল রাখতে হবে, ড্রাইভার তাও নাই। তার আমার খরচ মোটামুটি কম। এত ভালো বেতন পাইয়া কম খরচে সংসার চালানো পড়ে, তারপরও আমার এই মুহূর্তে এখনও কোনো গাড়ি নাই, এখনও আমি ভাড়া বাসায় থাকি। কথাগুলো খেয়াল করেন। তার মানেটা কি? তাহলে আমি টাকা কী করি? আমি টাকা কিছু করি না। সাংবাদিকতা করে আমি যা করেছি এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, এটা রিয়েলিটি। আমি যতদিন চাকরি করছি, সারা জীবন আমার ওয়াইফও চাকরি করছেন, সাংবাদিকতা করে এর চেয়ে বেশি কিছু ঢাকা শহরের থেকে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। যারা করেন
তাদের প্রতি চোখ শুরু করে তাকাতে পারেন, তাদের প্রতি সন্দেহ করতে পারেন। এত সহজ না রে ভাই। আমাকে যে কিছু বলে না, কারণ আমাকে তো কিছু খুঁজে পায় না। আমার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু যখন যেখানে চাকরি করতাম ওই ব্যাংকের একটা স্যালারি অ্যাকাউন্ট হতো। আমি ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এখনও রয়ে গেছে, আমি হয়তো বন্ধও করি নাই, করার প্রয়োজন মনে করি নাই। আমার সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে চান আমাকে বলেন, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, যে চেক করেন। কাজে আমাকে যে আপনি ধরবেন একটা অজুহাত তো লাগবে। আপনি আমার কী অজুহাত দিয়ে ধরবেন বলেন এখন? আচ্ছা বলেন, আগের আমলে নয় আমার ধরে নাই, তাহলে এই আমলে তো আমি সরকারের সমালোচনা করি। এই আমলে যে সাংবাদিক সরকারের সবচেয়ে তীব্র সমালোচনা করে, তার মধ্যে আমি একজন। অবশ্যই আমি জানি ডক্টর ইউনূস আমার উপর হ্যাপি, এটা বিশ্বাস করি। যদি উনি উনি কিন্তু শুরুতে বলছিলেন যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন, যদি ওই কথাটা উনি মিন করে থাকেন, তা আমি মনে করি উনি আমাকে পছন্দ করেন। কারণ আমি ওনার কথাটাই আমি খালি ফলো করতেছি। আমি প্রাণ খুলে, উনি তো প্রাণ খুলে সমালোচনা করতে বলছেন। এখন ওনার চামচারা, ওটা গ্রামে একটা প্রবাদ আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো। ওনার চামচারা মনে করে যে আমি সরকারের ক্ষতি করতেছি। সমালোচনা করা ক্ষতি করা নয়, সমালোচনা করা সরকারের উপকার করা। আমি সরকারের সমালোচনা করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করি, আমি জামাতের সমালোচনা করি, আমি বিএনপির সমালোচনা করি, আমি এখনও বিএনপির সমালোচনা করি। তাহলে আমি কার দালাল বলেন আপনি? আমি জনগণের দালাল। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি। বাইক ওয়েন্ডারে ভাই, আমার যে কোনো একটা, আমি চ্যালেঞ্জ বললাম আজকে ভাই, বেশি বেশি দরকার নাই, 5 টাকা, অনলি 5 টাকা আমি চ্যালেঞ্জ দিই যে আমি কারো কাছ থেকে 5 টাকা নিয়েছি প্রেশার দিয়ে, অথবা নিউজ করে দেওয়ার জন্য, অথবা ব্ল্যাকমেইলিং করে। আচ্ছা অন্যরা না হয় জানে না, টাকাটা আমাকে যিনি দিয়েছেন উনি তো জানেন। অবশ্যই টাকাটা যিনি দিয়েছেন তিনি তো জানেন, দিয়ে থাকলে জানার কথা। আমি তাকেই চ্যালেঞ্জ করতেছি ভাই, আপনি বলেন এসে সামনে যে মাসুদ কামালকে ওই নিউজটা ছাপানোর জন্য অথবা ওই নিউজটা বন্ধ করার জন্য আমি 5 টাকা দিয়েছিলাম, বলেন না সামনে এসে। আপনার এই জায়গাটা তো আপনার এই জোরটা যদি আপনার থাকে, আপনার কোনো সমস্যা নাই। আমি বল, আপনি নিজের কাছে ক্লিয়ার থাকেন যে আমি কিছু করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি যা কিছু করেছি আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার। একদমই সততা থাকলে মেরুদণ্ড টান করে কথা বলা যায়, সেই বিষয়টি আপনি পরিষ্কার করলেন। তাহলে এই যে জুলাইয়ের আগের যে সাংবাদিকতা এবং বর্তমানে যে সাংবাদিকতা, এর মধ্যে কি খুব গুণগত পার্থক্য দেখেন? ভয়ের সংস্কৃতি কি রয়ে গেছে কিনা? আমি বলি, আমি আসলে জুলাইয়ের আগে মানে 2022 সালে আমি মানে মিডিয়াতে চাকরি, আমার সর্বশেষ চাকরি ছিল। এরপর আমি আর কোনো মিডিয়াতে জব করি না। এরপর থেকে আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং করি। আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, বিভিন্ন মিডিয়াতে লিখি, দেশি বিদেশি মিডিয়াতে লিখি। নিজে একটা ইউটিউব চ্যানেল করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, 2টা ইউটিউব চ্যানেল আছে আমার। একটা সাক্ষাৎকার নেই, আর একটা এই যে বলি, আর বিভিন্ন টক শোতে কথা বলি। কাজে আমার উপর চাপটা, মিডিয়ার উপর প্রতিষ্ঠানে সরকারি চাপ আছে কি না এটা আমি অতটা বুঝি না। আচ্ছা, কারণ আমি তো কোনো মিডিয়ার সঙ্গে নাই। এখন আমি যদি একটা মিডিয়াতে থাকতাম তাহলে কিন্তু আমি চাপটা ফিল করতাম। যেমন আমি বলি, আমি সর্বশেষ যেখানে চাকরি করেছি এটা ছিল একটা অনলাইন প্রতিষ্ঠান, বাংলা ট্রিবিউন। আমি বাংলা ট্রিবিউনে হেড অফ নিউজ ছিলাম। তখন আমার উপরে ইনডাইরেক্ট চাপ আসতো। ইনডাইরেক্ট চাপটা কীরকম? ধরেন আমি একটা জায়গায় টকশো করলাম, আমি কি সরকারের বিরুদ্ধে বলছি, এগুলো আবার ওই এজেন্সি হয়ে আমার কাছে আসতো, ওগুলি কেটে আমার টুকলে আসতো। এসে আমাকে হয়তো অফিস বলতো অথবা মালিক বলতো যে আপনি যেগুলি বলেছেন ঠিকই বলেছেন, তারপরেও তো বুঝেন আমাদের তো সরকারের সঙ্গে একটা সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য করতে হয়, এই ভাষাটা আর একটু সফট করা যায় কি না যায়। খালি এটুকু, ওরকম ভদ্রলোক ছিল, খুবই ভদ্রলোক, তারা এটুকু আমাকে বলতো। ওই সময় আমি টের পেলাম যে আমি যদি এখানে থাকি নিয়মিতভাবে, আমি যদি সরকারি চাকরি করি, তাহলে প্রতিনিয়ত প্রতিদিন আমি তো আর বলবোই, আমি তো আমার জায়গা থেকে নড়বো না। প্রতিদিন ওনাদের এই ধরনের কিন্তু অ্যাপিল আমার কাছে আসতে থাকবে। এটা ওনাদের জন্য বিব্রতকর, আমার জন্য বিব্রতকর। তো আমার দরকার কি? আমি চাকরি ছেড়ে দিচ্ছি। এবং এটাও বলছি আমি কোনো মিডিয়াতে চাকরি করবো না। আচ্ছা, তাহলে মাসুদ কামাল এখন নিজেকে কি বলে পরিচয় দিতে গর্ববোধ করেন? যেহেতু 36 বছর সাংবাদিক, এখন কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাক্টিভিস্ট। না, আমি সাংবাদিক, আমি এখনো সাংবাদিক। আমার কোনো কন্টেন্ট সাংবাদিকতার নীতিমালার বিরুদ্ধে যায় না। আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করি, আমি সাংবাদিকতার নীতিমালা মেনে করি। আমি এখন যেটা করি সেটা আমি তো রিপোর্টিং করি না, এখন আমি বিশ্লেষণ করি, ভিউজ দেই, এবং সেটা কোনো না কোনো সাংবাদিকতার নীতিমালার মধ্যেই থাকে। ভাই আমি লেখাপড়া করছি সাংবাদিকতায়, আমি তো ওইটা ছাড়া আর কিছু পারি না, আমি ওইটাই করি। এবং আমার রেস্ট অফ লাইফ, বাকি জীবনেও ইনশাল্লাহ আমি অন্য কোনো পেশায় যাব না, আমি এটাই করব। এবং আমি কোনো মিডিয়াতে চাকরিও করবো না আর বাকি জীবন।
আর প্রত্যেক মানুষের আসলে পক্ষে বিপক্ষে মন্তব্য থাকে, যেহেতু আপনি এখন সোশ্যাল মিডিয়াতেও প্রচুর অ্যাক্টিভ, আপনার কন্টেন্টগুলোর নিচেও প্রচুর কমেন্ট থাকে, ভালো কমেন্ট থাকে, মন্দ কমেন্ট থাকে। মাসুদ কামাল এইগুলোকে কিভাবে নেয়? মানুষের গালাগালও তো থাকে। দেখেন, অন্য কেউ কথা আমি বলতে পারবো না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি দাবি করি আমার এখানে যত কমেন্ট আসে, আমার এখানে অ্যাভারেজ 1000-এর মতো কমেন্ট আসে, অ্যাভারেজ। কখনো 2000, 3000, এরা 15,000-এর মতো হয়েছিল একবার, দেখতে একটাতে হয়েছিল সর্বোচ্চ। আর যেটা একদম কমেন্ট থাকে না, কম থাকে, সেটা তো 500 কমেন্ট পাই আমি। এবং আমার যে কমেন্টগুলো আছে এগুলো ম্যাক্সিমামই পড়ার মতো কমেন্ট আমি মনে করি। যে এই যে খুব ভালো লেগেছেন, জিন্দাবাদ, সহমত, এই সহমত জাতীয় কমেন্ট খুব যেগুলো আছে ওগুলো খুব কম আমার এখানে। আমার এখানে অনেকে ক্রিটিক আছে, অনেকে আমার সমালোচনা করে। আমি এই কমেন্টগুলো পড়ি, আমি সব কমেন্ট পড়ি, অন্তপক্ষে প্রথম 2 দিন পড়ি, পরবর্তী সময় আবার অন্যগুলো আবার চলে আসে, তো পরে পড়া হয় না। প্রথম 2 দিন যারা কমেন্ট করেন আমি সমস্ত কমেন্ট পড়ি, এবং তারও যে বড় কথা আমি ম্যাক্সিমাম অনেক কমেন্টের নিচে যেগুলি প্রয়োজনীয় মনে করি জবাব দেই। এবং তারও যে বড় কথা আমি এই কমেন্টগুলো নিয়ে 2-3 দিন পর পর একটা আলাদা একটা কন্টেন্ট করি। আচ্ছা। এবং কমেন্টগুলো যেগুলি একই ধরনের কমেন্ট হয়তো 5টা আছে, ওখান থেকে একটা নিয়ে আমি কমেন্ট করি। তো আমি কমেন্টগুলো গুরুত্ব দিই এই কারণে যে যারা বলেন, ওখানে অনেক বট আছে, অনেক আছে যে আমাকে জাস্ট উত্তেক্ত করার জন্য করে। আমি কিছু মনে করি না এই কারণে যে তারা তাদের কাজটা করছে। আপনি যখন একটা কাজ করবেন সবাই আপনাকে সন্তুষ্ট করবে। পৃথিবীর কোনো মানুষ সব মানুষকে সন্তুষ্ট করতে পারে নাই, আমাদের নবী পারে নাই। উনি পারেন নাই, তো ওনার যে মানে বড় মানুষ আর কেউ নাই। কাজে পৃথিবীর সব মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। যিনি আপনার প্রশংসা করছেন ওটা অনেক সময় আপনার ক্ষতির কারণ হতে পারে। কাজে আমি খালি দেখি, আমি নিজে যখন কথা বলি তখন আমি লজিক দিয়ে কথা বলার চেষ্টা করি। আমাকে যারা মন্তব্য করেন তাদের যে লজিকটা ওটা আমি বোঝার চেষ্টা করি। আমার কিছু ভুল থাকে, সেই ভুলটা আমি সংশোধনের চেষ্টা করি। ভুল তো হতেই থাকবে, আর শেখার তো সময় শেষ নাই। শেখার চেষ্টা করি কী আবার করা উচিত ছিল। আমি তো আমাকে প্রতিদিনই চেঞ্জ করতেছি, যে আমি তো এটা কোনো সমস্যা মনে করি না। আর একটু জাতীয় ইস্যুতে ফিরতে চাই, আবার রাজনীতিতে ফিরে। মাসুদ কামাল, আপনার ব্যক্তিগত অনেকগুলো বিষয় আমরা জানলাম। নির্বাচন চলে আসতেছে, আপনি দেখছেন যে প্রধান উপদেষ্টার প্রতিটি প্রোগ্রামেই, যেগুলো জুলাই সনদ বলেন বা দেশের গুরুত্বপূর্ণ, সেখানে তিনি কিছু, আমরা যেটাকে থিয়েটারের ভাষায় ইমেজ থিয়েটার বলি, তিনি থাকেন, তার পাশে কয়েকজন রাজনৈতিক দলের লোকজন থাকে। এটা কি অন্য দলকে কি আমরা একটু ছোট করে রাখছি, নাকি বিএনপিকে বা এনসিপিকে যাদেরকে রাখলেই মনে করছি যে আমার বাকি কাজগুলো হয়ে যাবে? শুনেন, প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা কি, এটা কিন্তু অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রের মতো। কিন্তু এরা বলে যে এটার একটু পার্থক্য আছে। তার পার্থক্যটা বলে কি, যে তত্ত্বাবধায়ক সরকার তো একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসে না, ওটাকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আসে। এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, কাজেই এটা ওই তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে না। ভালো, মেনে নিচ্ছি, ওনারা যখন ব্যাখ্যা দিল। তাহলে কি হবে, এরা যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানটা করেছে তাদেরকে তারা এদের মতো সমানভাবে দেখবে না, এই তো হতে পারে। ফাইন, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগ তার পাশে থাকবে না, জাতীয় পার্টি তার পাশে থাকবে না, এটা আমরা ধরেই নিয়েছি। এতে আমার কোনো আপত্তিও নেই। ওনার যখন রাখবেন, উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সমস্যা এটা। আমার পার্সোনালি ভালো লাগে না, সেটা অন্য আলাপ, ওই আলাপ তো আমি যাচ্ছি না। কিন্তু যারা ওনার সঙ্গে আছেন তারা তো আন্দোলনের সঙ্গে ছিলেন। এই এখন উনি যে 30টা দলের সঙ্গে যে ঐক্যমত্য কমিশনের মিটিং প্রায় কয়েক মাস ধরে হলো, কিন্তু হলো না। যাদের সঙ্গে মিটিংটা হলো তারা তো আন্দোলনের পক্ষের লোক। তো এদেরকে বাদ দিয়ে যখন উনি 3টা দলকে নিয়ে গুরুত্ব দেন, যে যখন নিজে মিটিং করেন 3টা দলকে নেন, সেই 3টা দলকে আবার কোন ক্রাইটেরিয়ায় নেন এটা আবার আমি বুঝি না কেন। ঠিক আছে, বিএনপি একসময় সরকারি ছিল, বিএনপিকে আপনি নিলেন, জামাতকে নেন কী হিসাবে? জামাত তো কোনোদিন সরকারি ছিল না, হয়তো সরকারের পার্টনার ছিল, হ্যাঁ, এছাড়া তার কিছু না। ধরলাম ওই ইস্যুতে নিলেন। আর আপনি এনসিপিকে নেন, এনসিপিতে যতদিন নিচ্ছিলেন এর মধ্যে ততদিন তার নিবন্ধনই ছিল না, নতুন একটা দল, ছোট একটা দল, তারা মিলেন কী হিসাবে? আপনি বলবেন এটা বড় দল, আপনি বড় দল মাপবেন কি দিয়া? বড় দল ইলেকশন কমিশন কি বলবে যে জামাত বিএনপি বড় দল, অতএব সবার উপরে বিএনপির প্রতীকটা থাকবে? এটা বলবে ইলেকশন কমিশন? বলতে পারবে? কেন বলতে পারবে না? কারণ ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। আপনি কারোর মধ্যে পক্ষপাত আচরণ করতে পারবেন না। যদি
প্রত্যেকটা ব্যালট পেপারের প্রথম প্রত্যেকটা যদি ধানের শীষ না হয়, ওখানে তো একটা ঢোল মার্কাও সামনে চলে যেতে পারে, চলে আসতে পারে। তো এখন বড়টা কে প্রমাণ করবে, কখন প্রমাণ হবে, কোন প্রক্রিয়ায় প্রমাণ হবে? নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে। আর ইউনূস সাহেব বড় ছোট মাপফ্যান, গুরুত্বপূর্ণ মাপছেন কি দিয়ে? ওনার নিজের চিন্তা দিয়ে। এখন ওনার চিন্তার প্রয়োগ তো এখানে করার কোনো সুযোগ নাই, তাহলে তো নিরপেক্ষতা থাকলো না। যিনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, এর আগে যত হয়েছেন, তারা কি ভোট দেন নাই? তারা কিন্তু ভোট দিয়েছেন, তারা পার্টিকুলার একটা দলকে ভোট দিয়েছেন। এখন সেই দলকে উনি যদি পক্ষপাত করেন, সেই দলকে সবার কাছে না সবসময় বসান, তাহলে অন্য দলগুলির প্রতি অনিয়ম করলেন না, পক্ষপাতমূলক দৃষ্টি করলেন না, আপনি দৃষ্টি দিলেন না, এটা আপনি অন্যায় করলেন। এখন এই অন্যায় কথা যদি আপনি বলেন, তাহলে বলবে সরকারের বিরোধিতা করে। উনি অন্যায় করেছেন, অন্যায় করছেন। এবং আমি মনে করি, আমি এখনও বলছি, আমি মনে করি যে একটা নিরপেক্ষ, একদম নিরপেক্ষ, পক্ষপাতহীন একটা সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা ডক্টর ইউনূস সাহেবের নাই। এটা উনি ওনার আচরণের মাধ্যমে প্রমাণ করেছেন, ওনার নাই। যদি বলে বিএনপি মেনে নিয়েছে, বিজয় দল তো মানবেই। কিন্তু এখন পর্যন্ত যা উনি দেখাচ্ছেন, তাতে এটা প্রমাণিত যে উনি একটা মানে অবাধ, পক্ষপাতহীন নির্বাচন করার যোগ্যতা ওনার নাই। যদি সেটা নাই থাকে, তাহলে আগামী নির্বাচনে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপ পরিবর্তন হয়ে তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন কোনো সরকার হতে পারে? রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এরকম কোনো চাপ থাকবে কিনা? আমি একটু যুক্ত করে দিই যে আপনি তো দেখেছেন যে বেশ কয়েকটি নির্বাচনকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদনও হয়েছে, অনেকে গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে যে বিএনপির একটা পার্সেন্টেজ, জামাতের একটা পার্সেন্টেজ, এবং মজার বিষয় হচ্ছে অনেক বড় একটা অংশ, আমার কাছে একটা জরিপ আছে, সেখানে 32.60% মানুষ কাকে ভোট দেবেন এটা সিদ্ধান্তই নেয়নি, এবং এই বয়সটা 18 থেকে 28 বছর। তো এই জায়গাগুলো থেকেই কি বিএনপি একটু মানে নিজেকে বড় দল হিসেবে দাবি করছে, বা আগে যেহেতু তারা সরকারে ছিল, এখন নির্বাচনটা কি শেষ পর্যন্ত ইউনূস সাহেবের অধীনেই হবে নাকি অন্য কোনো সরকার? প্রথমত হলো ওনার অধীনে হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, এটা বলতে গেলে জ্যোতিষ হতে হবে। আচ্ছা, ওই আলোচনায় আমি যাব না, কিন্তু হওয়া উচিত হবে কি না হবে সেটা আমি বলতে পারবো। ওকে, আমি ওইটাই বলেছি যে ওনার অধীনে এই নির্বাচনটা হওয়া উচিত না। এই নির্বাচনটা তাহলে সারা দুনিয়ার কাছে আমি মনে করি ওনার এখন পর্যন্ত যে পক্ষপাতমূলক যে আচরণ, সেই আচরণটাই প্রমাণ করে উনি একটা পক্ষপাতহীন নির্বাচন করতে পারবেন না, এটা হলো ক্লিয়ার। আর বিএনপি নিজেকে বড় দল মনে করে করতেই পারে। ওই দিন দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে যে তার সঙ্গে নাকি বিএনপির ফাইট হবে, উনি জামাতকে পাত্তা দিল না। এখন এটা বলার অধিকার তার নাই, আছে। কারণ ওইটা বলার পরে, ওইটা শোনার পর আমি যদি হাসি, আমার মুখে যদি কৌতুকের হাসি ফুটে ওঠে, এই অধিকার আমার নাই, এটাও আমার আছে। ওনার অধিকার আছে বলার, আমার অধিকার আছে প্রতিক্রিয়া দেখানোর, কোনো সমস্যা নাই তো। বিএনপি যদি মনে করে তারা বড় দল, ঠিক আছে। জামাত যদি মনে করে আমরা এবার জিতবো, সেটাও ঠিক আছে। আবার মানে আপনার সাপড়া কলি তারা যদি মনে করে আমরাই ক্ষমতায় যাব, সেটাও ঠিক আছে। তাদের মনে করার অধিকার আছে, কিন্তু বাস্তবে কি ঘটবে সেটা আমরা নির্বাচনের পর দিন দেখতে পারবো। এবং নির্বাচনের আগ পর্যন্ত আমার আপনার মতো সাধারণ মানুষ এটা নিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করার অধিকার আমাদের আছে। আগামী নির্বাচনে মানে জামাতের কি অবস্থান দেখছেন? যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত সমর্থিত যে ছাত্র সংগঠন, তাদের যে প্যানেল ছিল, যদিও তারা সরাসরি ছাত্র শিবিরের নামে কোনো প্যানেল করেনি, এই প্যানেলের বিজয়গুলো কি জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে, বা জরিপগুলো নিয়ে আপনার মতামত কি? শুনেন, জরিপ হলে তো মানে অদ্ভুত জিনিস। বাংলাদেশে এখন যারা জরিপ করেন, এই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। অনলাইনে কিছু জরিপ হয়, সেই জরিপগুলো হলো কি এক একজন জরিপ এক এক রকম হয়। যেমন আমার চ্যানেলও আমি কিছু জরিপ করি, কিন্তু আমার চ্যানেল জরিপ করি, সেই জরিপগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় তা কিন্তু না। কারণ এখন হয় কি জানেন, আমি একটু সরকারের সমালোচনা করি, তো সমালোচনা করাতে হয়েছে যে আওয়ামী লীগের প্রচুর লোক এসে আমার চ্যানেলে ভিড় করছে। হ্যাঁ, অনেকে বলে যে আপনি তো আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছেন। এখন আমার কথা হলো কি, ভাই আমার চ্যানেলে যদি কেউ ভিড় করে, সেটাও জরিপ যদি আমি একটা দেই, দেখা যায় ওই জরিপটা অনেকটা আওয়ামী লীগের ইন্টারেস্ট সঙ্গে মিলে যায় কিছুটা। আমার কথা হলো কি, আওয়ামী লীগের যারা এখানে ভোট দিতে আসছি, তাদেরকে আমি জিয়াফত করে নিয়ে আসছি? আমি নাই তো। তাদের পেছনে আমি কোনো অর্থ ব্যয় করছি? তাও তারা মনে করছে এটা একটা নিরাপদ জায়গা। তারা মনে করেন, আমি একটা কথা বলি, আপনাকে আগেও বলেছি যে আমি সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, এবং সবসময় আমি কিন্তু জনগণের পক্ষে। জনগণের পক্ষে মানে কি, আমি মনে করি সবসময় আমি অত্যাচারিতের পক্ষে,
নিপীড়িত যারা তাদের পক্ষে আমি কথা বলি সব সময়, এটা আমার একটা অভ্যাস। এখন আওয়ামী লীগ মনে করতেছে তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, এটা তারা মনে করে, এবং এই সময়ে একটা মাত্র লোক তার পক্ষে কথা বলে, এটা তারা যদি মনে করে তাহলে তারা আমার এখানে আসে। এখন এরকম তো বিদেশ থেকে আরও অনেকেই করে, নবনীতা চৌধুরী করে, মাসুদা ভাট্টি করে, তারপরে আপনার একজন নিজুম মজুমদার আছে, ওরাও করে। তো ওদের এখানে দেখবেন ভিড় বাড়তেছে। এখন এটা তো ভাই আমার কিছু করার নাই। আবার আগের আমলে কী হয়েছে, আওয়ামী লীগ আমলে বিএনপির মনে করতে আমি বিএনপির পক্ষে কথা বলতেছি, জামাত মনে করতে তাদের পক্ষে কথা বলতেছি, হতো। এখন অনেক সময় মনে করেন এখানে কিছু করার নাই। সমস্যাটা কী হয় বলে, জরিপ যেটা হয়, জরিপটা কে করতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে তার উপর নির্ভর করে। একই প্রশ্ন আমিও দিলাম, পিনাকি ভট্টাচার্য দিল, রেজাল্ট কি এক হবে? না, এক তো হবে না। তো এই জিনিসটা আপনাকে তো মাথায় রাখতে হবে। কাজে জরিপ যখন আপনাকে দেখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে জরিপটা কোন প্ল্যাটফর্মে হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ধারণা পেতে পারেন। তবে আপনি যে কথাটা মূলত বলছিলেন ওই প্রসঙ্গে আসি, সেটা হলো জামাতের অবস্থা কী দাঁড়াবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি জামাতের যে ভূমিধস জয়, আমি এটাকে ভূমিধস জয় বলবো, এই জয়ের পেছনে তাদের পরিশ্রমটা কাজ করছে, তাদের স্ট্র্যাটেজিটা কাজ করেছে, তাদের যে কৌশলটা কাজ করছে, এবং এই কৌশলটা থেকে অন্যদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। জামাতকে দোষ দিন না, জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন। এখন বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ভোটের রাজনীতি, এটাকে জামাত চেঞ্জ করে দিছে। ভোটের রাজনীতিকে জামাতে ইসলাম চেঞ্জ করে দিয়েছে, এই কথাটা মাথায় রেখেন, লিখে রেখেন। এটা কিন্তু অনেকে মানতে চায় না, চেঞ্জ করে দিয়েছে। কাজে আপনাকে জামাতের যে কৌশল, সেই কৌশলকে যদি আপনি ওভারকাম করতে চান, যদি ওর চেয়েও ভালো কিছু করতে চান, তাহলে ওর চেয়েও ভালো কোনো কৌশল আপনাকে নিতে হবে। ওই আগের জিন্দাবাদ কৌশল চলবে না রে ভাই, ওই কৌশল চলবে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা যে ফলটা নিয়ে আসছে, দেখেন আপনি কখনো জানেন কিনা, আমার তো অনেক দিনের অভিজ্ঞতা, কেউ কখনো ভাবছে যে মেয়েদের হলে জামাত জিতবে? তো মেয়েদের হলে তো জামাত জিততেছে, এবং ভোটের পার্সেন্টেজ এত হবে এটা কেউ চিন্তা ভাবছে, এবং ওখানে কি কোনো জোর জবরদস্তি হয়েছে? হয় নাই তো। আমাকে একজন প্রশ্ন করছিল, আমি যেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে ভোট হলো তারপরের দিন ওখানে আমি গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করছে ওনারা কেন জিতলো। আমাকে ছাত্র তাদেরকে ভোট দিয়েছে তাই জিতছে, ভোট না দিলে তো আর জিততো না। এখানে তো আর আসমানি উপায়ে এসে কেউ ভোট দেয় নাই। তো জামাত একটা সচেতন ছেলে মেয়ের কাছ থেকে জামাতকে ভোট দেওয়ানোর জন্য জামাত তাকে মোটিভেট করতে পেরেছে। আপনি ওই কাজটা করেন, আর আপনি যদি ওইটা না করে গায়ের জোর দেখান তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন। এই একই জিনিস সারা দেশেও চলছে। সারা দেশে আমি বলি আপনাকে, শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সারা দেশের জাতীয় নির্বাচনকে অত বেশি প্রভাবিত করবে না, এটা কখনোই করে না, অত বেশি না। তবে কিছু না কিছু করবে, অল্প হলেও করবে। আমি বিএনপি যারা ইলেকশন করতেছেন, আমি বিএনপিকে বলবো তো আপনারা ভাই স্ট্র্যাটেজি ঠিক করেন, আগে স্ট্র্যাটেজি ঠিক করেন যে আপনারা কীভাবে মোকাবেলা করবেন এই জিনিসটাকে, মানুষকে কীভাবে মোটিভেট করবেন। জামাতের লোকজন আরও আজকের থেকে আরও কয়েক মাস আগের থেকে তারা মাঠে নেমে গেছে, মানুষের কাছে যাচ্ছে। বিশেষ করে নারীদের মধ্যে তাদের অবস্থান এখন মানে আপনি চিন্তা করতে পারবেন না কী পরিমাণ ভালো হয়ে গেছে নারীদের মধ্যে। আপনি জানেনও না আপনার ঘরের নারী এখন কী ভাবতেছে। যাই দেখেন, আলাপ করে দেখেন, আপনার মাকে জিজ্ঞেস করে দেখেন, আপনি চাচিকে জিজ্ঞেস করে দেখেন। আগে তারা জামাতের নামই জানতো না, এখন তাদের মাথার মধ্যে জামাত শব্দটা ঢুকে গেছে। এখন এই জিনিসটাকে আপনি যদি ফাইট করছেন, তাহলে এটা তো কিছু না কিছু ফল আসবে আগামী নির্বাচনে। আমি মনে করি আগামী নির্বাচনে এটার কিছু ফল পড়বে, কিন্তু এটা এমন হবে না যে এটাই জয় পরাজয়কে নির্ধারণ করবে, আমি তা মনে করি না। ওইটা আবার অন্য হিসাব। তার মানে এটার একটা প্রভাব থাকবে হয়তো নির্বাচনে, কিন্তু সেটা হয়তো বৃহৎ পরিসরে দেখা যাবে না। আর একটা বিষয়ে যেতে চাই যে এই যে নির্বাচনের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ উন্নতি হওয়া দরকার, বা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, কিন্তু আমরা খুব বেশি তাদেরকে অ্যাক্টিভ দেখতে পাইনি। অন্য অন্য সময়গুলোতে সেনাবাহিনী মাঠে নামলে যে সন্ত্রাসীদের মধ্যে যে ভয় তৈরি হতো সেটা ছিল না। এবং আপনি জানেন যে এই গত এক বছরে মবের 36টি ঘটনায় মামলার আসামির সংখ্যা প্রায় 9,000। 27 মামলায় 114 জন গ্রেপ্তার হয়েছে, 6 মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, 9 মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এই যে একটা ভীতির যে সংস্কৃতি আগেও ছিল, এখনও অন্য রূপে আছে। এবং নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে, আপনার কি মনে হয় এই দুটো মিলে নির্বাচনটা সুন্দর হওয়া সম্ভব? শুনেন, নির্বাচন যেটা হবে আমার মনে হয় না সেটা খুব ভালো নির্বাচন হবে, এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না সেটা বলতেছি। আমি একটা একটা করে পয়েন্ট ধরি আপনাকে। প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি, এটাকে উন্নত করতে পারেনি আর কি।
এটা পায়নি সরকার, আসলে এটা পারতে চাই নাই। বলে না পুলিশের মনোবল ফিরিয়ে আনা যায় নাই। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আপনারা কী করছেন? আমি যদি এই প্রশ্নটা করি, পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য আপনারা কী এমন কাজ করেছেন যার কারণে পুলিশের মনোবল ফিরে আসা উচিত ছিল? সংস্কার কমিশন করেছে, তার কোনো পুলিশের কি হয়েছে? ওটা কি কোনো ইমপ্লিমেন্টেশন আছে? নাই তো। বরঞ্চ আপনারা কি করেছেন, যারা পুলিশ হত্যা হয়েছে, যে সমস্ত পুলিশগুলো মারা গেছে তাদের কোনো বিচার হবে না বলছেন আপনি। এটা বলে আপনি পুলিশের মনোবল স্থায়ীভাবে নষ্ট করে দিয়েছেন। পৃথিবীর কোথাও এটা হয় না। বিচার হবে না কেন? বিচার হোক, বিচার হইলেই যে আপনি দোষী হবেন তা তো না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওই গণ অভ্যুত্থানের জন্য অথবা আপনাদের ভাষায় বিপ্লবের জন্য এই হত্যাটা প্রয়োজনীয় ছিল, তাহলে কিছু হবে না। তাহলে আপনাদের বিচার হতে কোনো অন্যায় না। সাজা হটানি বলতে পারেন আপনি, আপনি সাজা নিয়ে আপত্তি করতে পারেন, আপনি বিচারই হবে না। এইটা যখন কেউ বলে যে কোনো বিষয়ে, এই যে ইন্ডেমনিটি দেওয়া, যে কোনো বিষয়ে ইন্ডেমনিটি মানেই এখানে একটা মতলব আছে। ইন্ডেমনিটি মানেই এটা আইনের শাসন নয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উপর ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এটা আইনের শাসন নয়। গত গভর্নমেন্টের আমলে ওই আপনার প্ল্যান করার জন্য, ওই আপনার পাওয়ার প্ল্যান করার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, ওইটাও আইনসম্মত না, ওটাও ভালো কাজ না। এখন যেটা দেওয়া হচ্ছে এটাও ভালো কাজ না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, দেখেন, মারামারি করতে যে একজন লোক মরতেই পারে। মারামারি করতে যখন আপনার সঙ্গে আমি যাচ্ছি, হঠাৎ করে ধাক্কা মারলাম, হিট অফ দ্য মোমেন্টে আপনি পড়ে যেয়ে মরে গেলেন, এটা একটা ঘটনা। কিন্তু আপনি মারা যাওয়ার পর আমি আপনার পায়ের মধ্যে রশি বেঁধে উল্টা করে ঝুলাই রাখলাম, এইটা কি নৃশংসতা নয়? অবশ্যই। এটা কি বিপ্লবের জন্য জরুরি? ওইটার কারণে কি বিপ্লব ত্বরান্বিত হয়েছে? এইখানে জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো এরকম করার পর তারপর আপনি বলবেন যে তোমাদের এই হত্যার কোনো বিচার হবে না। তোর ফ্যামিলি নাই, ওই পুলিশের একটা ফ্যামিলি আছে না, বাচ্চা কাচ্চা নেই, বউ নাই, আছে তো রে ভাই। তাদের জীবন কি, তাদের জীবনের জন্য কি এই সরকারের এই কোনো দায় দায়িত্ব নাই? এই রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নাই? এই দায় দায়িত্ব কি এই রাষ্ট্র পালন করছে? আপনারা এই কথা গেলে জবাব দেন। আমি দেখতেছি আমার একজন কলিগ, তাকে মেরে উল্টে রাখছিল এবং তার 3 সন্তান আছে, এখন পড়াশোনা করতে পারে না। এটা কনস্টেবলের বাচ্চা, তারা তো লেখাপড়াই বন্ধ হয়ে গেছে। ওই ভদ্রমহিলা কী জীবনযাপন করতেছে কেউ জিজ্ঞাসা করেছে এই সরকার? এটা কি রাষ্ট্রের দায়িত্ব না? ওই ভদ্রমহিলার ওই বাচ্চাদের কী অপরাধ বুঝান আপনি আমার? তার কী অপরাধ? তাদের জীবনটার দায়িত্ব কে নিচ্ছে? তো এইটা কোনো, আমি মনে করি, ন্যায় বিচার নয়। এই বিচার করার পর আপনি বলতেছেন যে তুমি উদ্দীপ্ত হও। তো আমি তো বলবো আমি উদ্দীপ্ত হবো কেন? কালকে আমি মারা যাবো, আমার বাচ্চা কাচ্চারা করে এরকম এতিম হয়ে যাবে, দরকার নাই ভাই, আমি দূরে বসে থাকি। দিস ইজ রিয়েলিটি। শুনেন, গায়ের জোরে বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। হাসিনা কী করেছিল? হাসিনা সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটাকে ভাগ করে ফেলেছিল, 2 ভাগ করে ফেলেছিল। আর এই সরকারও সেই একই বিভক্তির রাস্তায় এখন হাঁটতেছে এবং সরকারটাকে একদিকে তো ভাগ করছেই। আওয়ামী লীগের যারা আছে তারা কি দেশের, যারা আওয়ামী লীগকে সমর্থন করে, যারা নৌকা মার্কা ভোট দিত আগে, এখনও আওয়ামী লীগ ভাই বংশানুক্রমিক দল। এখন সেই দলে আপনারা তাদের কি করছেন? 2nd ক্লাস সিটিজেন বানিয়ে দিচ্ছেন। এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্যারেক্টার হতে পারে না, এটা উচিত না। এটা করলে কি হবে? এই লোকগুলোতে অনেক লোক, তারা প্রতারিত হতে হতে, ধাক্কা খেতে খেতে একসময় তারা কিন্তু রুখে দাঁড়াবে। এবং সেটা যদি নির্বাচনের সময় ঘটে, তাহলে আপনি কেমনি করে আশা করবেন যে এটা অত্যন্ত ভালো নির্বাচন হবে? তার মানে মাসুদ কামাল, নির্বাচন নিয়ে ঝুঁকি রয়েই গেছে। আপনার আলোচনায় সে বিষয়টি পরিষ্কার। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একদম শেষে একটা সিম্পল বিষয় নিয়ে আলোচনা করে শেষ করতে চাই। মাসুদ কামাল যদি কোনো দল থেকে কখনো প্রস্তাব পায় রাজনৈতিক সংশ্লিষ্টতা, এটা নির্বাচন হতে পারে, উপদেষ্টা হতে পারে, মাসুদ কামাল কি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো অ্যাড হতে চায় কিনা? ইনশাল্লাহ না, কখনোই না। আমি রাজনীতি কেন করব? আমি তো রাজনীতি বুঝি না। আমি তো রাজনীতির উপর কোনো ক্লাস, দেখেন আমি বলি আপনাকে, আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি 1988-এ। 1988-এ আমার মাস্টার্সের রেজাল্ট হয়ে গেছে। আমি লেখাপড়া করেছি সাংবাদিকতায়, পাশ করার পর থেকে আমি সাংবাদিকতাই করছি। তাহলে এত বছর ধরে আমি যে কাজটা করছি, আমি তো ওই কাজটাই পারি, আমি তো ওই কাজটাই শিখছি। আপনার যে লোকটা নাকি মনে করেন আপনার পরিবারের খুব ভালো মানুষ, সে প্লেন চালায়, পাইলট, তাকে যদি আপনি বলেন তুমি এখন যে রিক্সা চালাও, সে পারবে? পারবে না তো। আবার এক রিক্সা চালক যদি বলেন তুমি যে প্লেন চালাও, সে পারবে? পারবে না। কেন পারবে না?
কারণ সে তো এটা শিখে নাই। তো আমি তো এটা শিখি নাই রে ভাই, আমি এটাই শিখছি, আমি এটাই করব। কিন্তু মাসুদ কামাল কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করে, সব বিষয় নিয়ে সাংবাদিকতা সব বিষয় আলোচনা করে, জাজমেন্টও করে। তার মানে সাংবাদিকতার কোনো সুনির্দিষ্ট বিষয় নেই। সাংবাদিকতার কাজটা কি? আমার কাজটা কি ভাই? আমার কাজটা হলো, একজন সাংবাদিকের প্রধান কাজটা কি বলেন? সাংবাদিকের প্রধান কাজটা হলো কমন সেন্স থাকা। তার প্রধান যোগ্যতা, তার কমন সেন্স ভালো হতে হবে। এই বলা হয় না জ্যাক অফ অল মাস্টার অফ নান, আমরা ওইরকম সব কিছু মোটামুটি কমন সেন্সটা ভালো আমাদের, যারা নাকি ভালো সাংবাদিক যারা। 2 নম্বর কি, সাহসটা থাকতে হবে। সাহসটা কেন? সাহসটা হলো আপনাকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আপনি ক্ষমতাকে প্রশ্ন, সাধারণ একটা রিক্সাওয়ালাকে যায় ক্ষমতার সামনে দাঁড়াইতে পারে না। রিক্সাওয়ালার হয়ে আপনাকে প্রশ্নটা করতে হবে ক্ষমতাকে, যে আপনি এটা করতে পারেন না, অথবা আপনি এটা কেন করছেন, মানে জবাব দেন। 3 নম্বর হলো, যখন আপনি ক্ষমতাকে প্রশ্ন করবেন, যদি সেই প্রশ্নটা ক্ষমতার পছন্দ না হয়, সে আপনাকে ছেড়ে দেবে না। সে আপনার মানে নেগেটিভ দিকগুলো খুঁজবে, যে কী দিয়ে মাসুদ কামালকে ধরা যায়, কী দিয়ে আপনার। তার মানে আপনাকে সৎ থাকতে হবে। যদি আপনি সৎ থাকেন, আপনাকে কেউ ধরতে পারবে না। একদম 30 সেকেন্ডের উত্তর নিয়ে যেহেতু আলোচনা করা যায়, সমালোচনা করা যায়, সাংবাদিকরা সব কিছুই তুলে নিয়ে আসতে পারে, কখনো কখনো আপনি জাজমেন্টও তৈরি করেন। যেমন আপনি এনসিপিকে বলেছেন যে এনসিপি হয়তো কোনো সিটেই পাবে না, বা তাদের নির্বাচনের এই সক্ষমতা নেই। এইটা কি জাজমেন্ট আমরা দিতে পারি? না, এটা জাজমেন্টাল হয় নাই। আমি আমার অবস্থান থেকে আমি এনসিপিকে যতটুকু দেখেছি সেটা নিয়ে বলেছি। আচ্ছা, তাদের যে, আমি তো ভাই দেশে থাকি, আমি তো এটা দূরের থেকে দেখি না। আমি মানুষের সঙ্গে মিশি, বিভিন্ন জেলায় আমি যাই, যাদের সঙ্গে কথা বলি, তার উপর ওদের যে কর্মকাণ্ড দেখেছি, এটা দেখে আমি বুঝতে পারি কী হচ্ছে আসলে। এনসিপি কোনো আলোচনায় নাই। এনসিপির সবচেয়ে বড় শক্তি কি? ইয়াং গ্রুপ। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ইয়াং গ্রুপ তো 4টা ইউনিভার্সিটি হলো, ইলেকশন হলো, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু। এই 4টার মধ্যে এনসিপি কি কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো একটা পোস্টে 2য় স্থানের জন্য ফাইট করতে পারছে? পাস করা দূরে থাক, পারছে কী করে পায় নাই? সব তো ইয়াং গ্রুপ। তো এই ইয়াং গ্রুপরাও এনসিপিকে ছেড়ে দিয়েছে। রিয়েলিটি ভাই, একদম বাস্তব কথা বললাম। এবং আমি আরেকটা কথা বলি, যে আসন্ন নির্বাচনে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি যাই বলুক, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি লিখে রাখেন, এনসিপি যদি একা নির্বাচন করে, যদি তারা কোনো একটা আসনে তারা যদি তাদের জামানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পেতে পারে, জামানত রক্ষা করতে পারে, সেটাই হবে ওই আসনে এনসিপির সর্বোচ্চ ফলাফল। অনেক অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আপনি আলোচনা সমালোচনা যৌক্তিকভাবেই অনেক কিছু করেছেন, নিজের মতো করে বলেছেন। আমরাও অনেক দীর্ঘ আলোচনা করেছি, ভালো ছিল মন্দ ছিল, রাষ্ট্র নিয়ে সংশয় ছিল, নির্বাচন নিয়েও সংশয় ছিল। আমাদেরও আশা থাকবে সব সংশয় কাটিয়ে বাংলাদেশের নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে, সাংবিধানিক কাঠামো বেঁচে থাকবে, সংস্কার নির্বাচন যাই হোক সেটা যেন জনগণের কল্যাণে হয়। আপনার জন্য শুভকামনা রইল, অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।